নিয়মিত নতুন নতুন গল্প শুনতে অবশ্যই ট্যাঁসকোরোকে সাবস্ক্রাইব করুন, আর নতুন গল্পের আপডেট পেতে নোটিফিকেশন বেল অন করতে ভুলবেন না যেন। আমাদের আজকের গল্পটি প্রাপ্তমনস্কদের জন্য। গল্পের ঘটনাবলী লেখিকার মস্তিষ্কপ্রসূত, বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে তা অনিচ্ছাকৃত। নমস্কার, আমি প্লাবিতা। ট্যাঁসকোরোর আজকের গল্প পরিবেশনায় আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা শুনবেন অদিতি সরকারের লেখা গল্প পূর্ণিমা। গল্পটি আমরা নিয়েছি অরণ্যমন প্রকাশনী থেকে প্রকাশিত গল্প সংকলন বৃশ্চিক থেকে। আজকের গল্পের প্রধান চরিত্রে রয়েছে রাহুল, শর্মী, ফেকুরাম ও নওশের। শুরু হতে চলেছে অদিতি সরকারের লেখা পূর্ণিমা। একটা লালচে ধুলোর ঝড় পেছনে নিয়ে জিপটা চলে গেল। বিশাল একটা অশ্বত্থের নিচে তাদের দুজনকে আর তাদের দুটো সুটকেস, এক ক্রেট জলের বোতল আর শুকনো খাবারের প্যাকেটে ঠাসা একটা কার্টন নামিয়ে দিয়ে জিপের শব্দটা মিলিয়ে যেতেই এক মুহূর্তের জন্য রাহুলের ভেতরটা ছমছম করে উঠল। একটা অজানা শঙ্কা পলকের জন্য তাকে ছুঁয়ে গেল যেন। এই গহন ঝিম জঙ্গলে আগামী 7 দিনের জন্য তারা একা, একদম একা। সঙ্গী বলতে শুধু সামনের ওই আপাতত দরজাবন্ধ কটেজের কেয়ারটেকার। কটেজও ঠিক নয়, সবুজ বাদামি ক্যামোফ্লাজ পেন্ট করা ইস্পাতের প্রি ফ্যাব্রিকেটেড কেবিন। মিনিমাম কমফর্ট। হে বাবা, জায়গাটা তো খুবই নির্জন না? যা মনে হচ্ছে শুধু আমরা দুজনই, বুঝলে? কিন্তু কিছু হলে টুলে মুশকিলে পড়ে যাব। ফোনের সিগন্যালও নেই। উত্তর না পেয়ে শর্মীর দিকে তাকালো রাহুল। অদ্ভুত চকচকে চোখে শর্মী তখন চারিদিক দেখছে। গোলাপি দু ঠোঁট, ঈষৎ ফাঁক। ওই মুখ দেখে সব অস্বস্তি মিলিয়ে গেল রাহুলের। তার জায়গায় অন্য অনেক বেশি জোরালো অনুভূতি শিরশির করে উঠল রক্তে। ওই গাছতলায় দাঁড়িয়েই এক হাতে শর্মীর নরম শরীরটা বের দিয়ে ধরল সে। কি ভালো লাগছে? সেই চকচকে চোখেই শর্মী তাকালো তার দিকে, আরও একটু কাছে ঘেঁষে এলো যেন। ভীষণ, থ্যাংক ইউ। রাহুল এই তুলতুলে সুযোগটার সদ্ব্যবহার করবে কিনা ভাবছিল, কিন্তু এই মোক্ষম সময়েই মূর্তিমান রসভঙ্গের মতো কটেজের দরজাটা খুলে গেল। দীর্ঘকায় প্রৌঢ়ের পরনে ফরেস্ট ডিপার্টমেন্টের খাকি উর্দি, মুখে প্রগাঢ় বিস্ময়। শর্মীর কোমর থেকে দ্রুত হাত সরিয়ে নেয় রাহুল। মুখে গাম্ভীর্য আনার সচেতন চেষ্টা করে। কেন, কোনো খবর আসেনি আমাদের এখানে আসার? नहीं साहब, এখানে তো টুরিস্ট আসে না, পারমিশন নেই। রাহুল পকেট থেকে একটা খাম বার করে। সেসব জানি না, আমাদের আছে আইজি সাহেবের স্পেশাল পারমিশন। এই নিন, 7 দিন থাকবো এখানে। খামটা বাড়িয়ে ধরে রাহুল। সরকারি অশোক স্তম্ভের ছাপ মারা লম্বা খাম। দেখুন, হিন্দিতেও লেখা আছে। লোকটি সামান্য ইতস্তত করে খামটা নেয় রাহুলের হাত থেকে। তার ভাবভঙ্গিতে অসন্তোষ স্পষ্ট। খাম ছিঁড়ে যে চিঠিটা বার হয় তার বয়ান কতটা সে উদ্ধার করতে পারে সেই জানে। তবে তলার সই আর স্ট্যাম্প চিনতে তার কোনো অসুবিধে হয় বলে মনে হয় না। নিঃশব্দে ঠোঁট নেড়ে নেড়ে পুরো চিঠিটা পড়ে সে। কাঁচা পাকা ভুরুর মধ্যের খাঁজটা আরও গভীর হয়। আপনার নাম রাহুল চৌধুরী, কলকাতা থেকে আসছেন? বিরক্তিতে কণ্ঠস্বর কঠিন হয় এবার রাহুলের। সারাদিন হটরানির পর ক্লান্ত শরীরে এত জবাবদিহি করতে তার ভালো লাগছিল না। হ্যাঁ, লেখাই তো আছে চিঠিতে। আইজি সাহেব আমার আত্মীয়, তিনি ব্যবস্থা করে দিয়েছেন এখানকার। তা আপনি কি এই কটেজের কেয়ারটেকার নাকি? রাহুলের ছুঁড়ে দেওয়া তাচ্ছিল্য সম্ভবত বুঝতেও পারে না প্রৌঢ়। তার মাথা আপত্তিতে ডান থেকে বাঁয়ে নড়তেই থাকে। ঠিক করেননি সাহেব আপনারা, এই সময়টা ঠিক নয় সাহেব। বাঘের মিলনে কা টাইম চলছে এখন। এখন এত ডিপ জঙ্গলে থাকা সেফ নয় সাহেব। কিছু উল্টা সিধা হয়ে গেলে এই ফেকুরামের ওপরেই তো সব দোষ আসবে। শর্মী এতক্ষণ চুপ করেছিল, এবার সে কথা বলে। অন্তত
আজকে রাতটুকু তো থাকতে দিন। দেখছেনই তো আমাদের ছেড়ে দিয়ে গাড়িটা চলে গেছে। সেই 8 দিনের দিন আমাদের নিয়ে যেতে আসবে আবার। ইচ্ছে করলেও তো আমরা এক্ষুনি এখান থেকে যেতে পারবো না। ফেকুরামের চেহারা শর্মির কথায় আরোই অপ্রসন্ন হয়ে ওঠে। তার চোখজোড়া রাহুল আর শর্মির মুখের ওপর ঘোরাফেরা করে কয়েকবার। উচিত হয়নি, একদম উচিত হয়নি। আমার সঙ্গে কথা না বলে ড্রাইভারকে ছেড়ে দিলেন আপনারা। যদি আমি না থাকতাম কি করতেন তখন? এই গাছতলায় রাত কাটাতেন? जंगल के बारे में कुछ नहीं जानते, चले आते हैं शहर से सब। आईजी साहब का चिट्ठी। शेर तुले निये गेले चिट्ठी बाँचाबे। দুহাতে দুটো সুটকেস তুলতে তুলতে বেশ উঁচু গলাতেই বিড়বিড় করতে থাকে ফেকুরাম। আসুন আসুন, ঘর খুলে দিচ্ছি, কি আর করা। ঘরে ঢুকে নেহাত খারাপ লাগলো না রাহুলের। 5 স্টার নয় অবশ্যই, তবে একেবারে আদিমও নয়। শর্মি বাথরুম দেখতে গিয়েছিল, গিজার দেখে আশ্চর্য হয়ে গেল। এখানে ইলেকট্রিক আছে নাকি জেনারেটরে চলে? না মিম সাহেব, জঙ্গলের ভেতরে জেনারেটর চালানোর নিয়ম নেই। সূর্যের তেজে চলে সব। গরম পানির মেশিন, আপনাদের ঘরের আলো পাখা। ও আচ্ছা, মানে সোলার ইলেকট্রিসিটি। রাহুল পেছনে এসে দাঁড়িয়েছিল ওদের কথার মধ্যে, সেই মন্তব্যটা করে। তার মাথায় এখন আরেকটা চিন্তা ঢুকেছে। সবই তো হলো, কিন্তু রাতে খাওয়া দাওয়া কি হবে শর্মি? ওই চানাচুরা চিপস খেয়ে রাত কাটাতে হবে নাকি? একটু চা হলেও তো হতো এখন। শর্মি ফেকুরামের মুখের দিকে তাকায়। সে মুখে এবার স্পষ্ট রাগ আর অসহায়তা মাখামাখি। কি করি বলুন তো, খবর কিছু নেই, একেবারে এসে পড়লেন আপনারা। ফেকুরাম কি আর হোটেল চালায়? চা রে, বিস্কুট রে, রাত কা খানা রে। আজ রাতে রুটি ভাজি ছাড়া আর কিছুই হবে না। এদিকে ধারের কাছে গ্রাম বাজার কিছু নেই। সন্দেহ হয়ে গেল, যাবো যে কিছু আনতে তারও তো উপায় দেখি না। কাল সকালে যাবো, খন মুরগা আন্ডা যা মেলে নিয়ে আসবো। বাইরে অন্ধকার সত্যি এই কিছুক্ষণের মধ্যেই অনেক ঘন হয়ে এসেছে। যখন ওটা নেমেছিল এখানে, তখনও আকাশে কিছুটা আলো ছিল। অনেক পাখির ঘরে ফেরা কিচিরমিচির কানে আসছিল বেশ। রাহুলের চোখের সামনেই তো পরপর দুটো ময়ূর তাদের বিশাল পেখম সম্ভার ঝুলিয়ে অশ্বত্থ গাছের মাঝামাঝিতে উড়ে বসল। চিৎকার করে 2-4টে তীক্ষ্ণ কর্কশ ডাকও দিয়েছিল। এখন শুধু সে গাছের নিচেই নয়, ঝাঁকড়া মাথাতেও সুনিবিড় ছায়া। পাখির ডাকের জায়গা নিয়েছে নানা রকম পোকার আওয়াজ। একঘেয়ে টানা শব্দ বেজে চলেছে চারিদিক ঘিরে। আবারও কেন যেন বুকের ভেতর একটা অস্বস্তি টের পায় রাহুল। কি একটা অজানা অচেনা রহস্য যেন লুকিয়ে রয়েছে ওই ছায়ার আড়ালে, সুযোগের অপেক্ষায়। গা শিরশির করে ওঠে হঠাৎ, তার কাঁটা দেয়। ফেকুরামের আচরণও তার বিরক্তির আরেকটা কারণ হয়ে উঠছিল। লোকটা প্রত্যেকটা কথায়, প্রতিটি ব্যবহারের মধ্যে বুঝিয়ে দিচ্ছিল যে তারা দুজন এখানে অবাঞ্ছিত। শর্মি বলল, লোকটা কিরকম রুড দেখলে? তা হবে না, আরামে থাকে, কোনো কাজকর্মই তো নেই। এখন আমাদের জন্য একটু নড়াছড়া করতে হবে যে, তাই হতো রাগ। ছাড়ো তো। সত্যি একটা অশিষ্ট অশিক্ষিত লোকের দুর্ব্যবহারে এই নিবিড় একলা সময়টাকে নষ্ট করার কোনো মানেই হয় না। এই উত্তপ্ত প্রতীক্ষাতেই তো উদ্গ্রীব কেটেছে এ কটা দিন। শর্মির সদ্য জলের ঝাপটা দিয়ে আসা ভেজা ভেজা চোখের পাতায়, গালের টোলে সেই তৃষ্ণানিবৃত্তির অকুণ্ঠ আহ্বান দেখতে পায় রাহুল। নেশা চড়ে। খানা লায়া সাহেব। ফেকুরামের কর্কশ আবির্ভাব এই সময় আদৌ আশা করেনি রাহুল। খানা? এত তাড়াতাড়ি? 7টাও তো বাজেনি। ফেকুরাম উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করে না। তার মুখ এখনও ভারী হয়ে রয়েছে। হাতের থালা দুটো টেবিলের উপর নামিয়ে রাখে সে। মোটা মোটা 4টে করে রুটি, আলু পেঁয়াজের একটা লালচে মতন তরকারি, সঙ্গে বোধহয় আচার গোছেরই কিছু একটা, আর কাঁচা পেঁয়াজ কাটা খানিকটা। খেয়ে প্লেট ঘরেই রেখে দেবেন, সকালে নিয়ে নেব। আর হ্যাঁ, ভালো কথা, টর্চ আছে আপনাদের কাছে? টর্চ? না তো। ফেকুরাম কিছু বলে না।
তবে তার মুখ দেখেই বোঝা যায় এই দুটি শহুরে বালক বালিকা সম্বন্ধে সে কীরকম ধারণা রাখে। এই নিন, রাখুন। রাতে টর্চ না জ্বালিয়ে খাট থেকে নামবেন না। কেন? রাহুলের মুখ থেকে প্রশ্নটা না বুঝেই বেরিয়ে যায়। ফেকুরাম তাকায় শুধু একবার, অপার তাচ্ছিল্য সেই দৃষ্টিতে। সাপ থাকতে পারে কি বিচ্ছু, কামড়ালে ধারে কাছে হাসপাতাল, ডাক্তার কিচ্ছু পাবেন না। রাহুল কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু তাকে থেমে যেতে হয়। অরণ্যের স্থির বাতাসকে মথিত করে ঠিক সেই মুহূর্তেই দূর থেকে গম্ভীর শব্দতরঙ্গ ভেসে আসে। কেঁপে ওঠে শর্মী। গভীর সেই গর্জন ধ্বনি তাকে আমূল নাড়িয়ে দেয় যেন। ও কিসের শব্দ ফেকুরাম? টাইগার মেম সাহেব, বাঘ বাঘ ডাকছে দূরে। মেটিং কল, বাঘিনীকে খুঁজছে। সারা জঙ্গল ঘুরে ঘুরে। বলেছিলাম তো আপনাদের। রাহুলের এবার সত্যিই গলা শুকিয়ে আসে। নতুন সুন্দরী বউয়ের আবদারে ভুলে এই ঘোর জঙ্গলে মধুচন্দ্রিমা করতে আসা একদমই উচিত হয়নি। এই দিকে আসবে নাকি? কি করে বলবো সাহেব, রাতে ভালো করে দরজা জানলা বন্ধ করে শোবেন, আর আলো ফোটার আগে বাইরে আসবেন না। রাহুলের মুখের ভেতরটা তেতো লাগে হঠাৎ। সকালে কিন্তু আশপাশের চেহারা পুরো অন্যরকম। রাতের সেই গা ছমছমে ভাবটা একেবারেই নেই, বরং ঝাঁপালো গাছপালার পাতার ফাঁক দিয়ে আসা রোদের তীর্যক সোনালি রেখা সব কিছুকে একটা আশ্চর্য সুন্দর আলো ছায়ায় স্নান করিয়ে রেখেছে। দরজা খুলেই মনটা কিছুটা হলেও ভালো হয়ে গেল রাহুলের। খুব বিরক্তি নিয়েই ঘুম ভেঙেছিল, যদিও কালকের সেই বহু প্রতীক্ষিত রাত ব্যর্থ গেছে। বাঘের ওই ডাক শোনার পর থেকেই শর্মী কেমন যেন আড়ষ্ট হয়ে গিয়েছিল। রাহুলের কোনো চেষ্টাই কোনো কাজে লাগেনি। বারবার ব্যগ্র হাত ঠেলে সরিয়ে দিয়েছে শর্মী। রাহুলের সন্ধানী ঠোঁট এড়িয়ে বারবার মুখ ঘুরিয়ে নিয়েছে পাশে। শরীর কাঠের পুতুলের মতো সারাহীন। কি হলো? কিছুটা অবাক হয়ে শেষে প্রশ্ন করেই ফেলেছিল রাহুল। আজ থাক, ভালো লাগছে না। লাগবে লাগবে, ঠিক লাগবে। দেখো না, আমি ভালো লাগাবো। এসো এসো। শর্মীর শীতল সুগন্ধি বুকের খাঁজে নিজের তপ্ত মুখ নামিয়ে এনেছিল রাহুল। না প্লিজ, আজ না, আজ বড় টায়ার্ড। নিজেকে আলতো ছাড়িয়ে নেয় শর্মী, পাশ ফিরে শোয়। এত কিছুর পরেও তার শ্বাসের ছন্দে কোনো রকম বেতাল নেই। অগত্যা টান টান স্নায়ু শিরাকে অগ্রাহ্য করে জোর করেই থামাতে হয় রক্তের রুদ্র মাদলকে। অনেক রাত পর্যন্ত ঘুম আসেনি রাহুলের। তার উপর কটেজের আশেপাশে নানা রকম অচেনা শব্দ তাকে নিশ্চিন্ত ঘুমে যেতেও দিচ্ছিল না। সকালে বাইরে বেরিয়ে অবশ্য নিজেকেই হত্যবোকা মনে হচ্ছিল তার। এই রোদ্ধোয়ানো পাখিমুখর প্রকৃতিতে ভয়ের কিছু থাকতে পারে, এই ভাবনাটাও অবিশ্বাস্য লাগছিল তার কাছে। ওই হতভাগা ফেকুরামের আচরণই তাদের ওই রকম ভয় পাইয়ে দিয়েছিল আসলে। ভাবতে ভাবতেই রাহুলের চোখে পড়ল স্বয়ং ফেকুরাম। কটেজের বাঁ দিকে কি যেন দেখছে মাটিতে ঝুঁকে। রাহুলও এগোলো পায়ে পায়ে। কি দেখছো ফেকুরাম? ইচ্ছে করেই আপনি করে বলল না রাহুল। ফেকুরাম চোখ তোলে না, তার স্বর ভারী নিচু। কাল শের এসেছিল সাহেব, রাতে কোটেজ ঘিরে চক্কর দিয়েছে। রাহুলের বুকের স্পন্দন এক লহমার জন্য থেমে যায় যেন। তারপরেই দ্বিগুণ বেগে দৌড়তে শুরু করে। ঠোঁট শুকিয়ে গেছে তার এই এক মুহূর্তেই। শুকনো ঠোঁট জিভ দিয়ে ভেজায় সে। কি করে বুঝলে? থাবার দাগ পড়েছে সব মাটিতে। এই দেখুন, তাজা পাগমার্ক। গোল গোল কিসের যেন ছাপ দেখায় ফেকুরাম। বাঘের পায়ের ছাপ আগে কখনো দেখেনি রাহুল। তা দেখে চেনার মতো জ্ঞান বা অভিজ্ঞতাও তার ছিল না। তাই তার প্রথমেই যে চিন্তাটা মনে হলো সেটা হলো ফেকুরাম সত্যি কথা বলছে না। আসলে সে তাদেরকে ভয় দেখিয়ে এখান থেকে তাড়ানোর জন্য ডাহা মিথ্যে চালাচ্ছে। একটু রুক্ষভাবেই তাই ফেকুরামের সতর্কবাণীর উত্তর দেয় রাহুল। কি সব আজে বাজে বলছো ফেকুরাম? হ্যাঁ,
মানুষের এত কাছে বাঘ চুপচাপ এসে ঘুরে ফিরে চলে গেল? তাই কখনো হয়? অত বড় একটা জানোয়ার বাইরে হাঁটছে আর ভেতরে তিনটে লোক, কেউ কিচ্ছু টের পেলাম না। এ কি কোনো অদৃশ্য বাঘ নাকি? ফেকুরামের চোখের ওপরে হঠাৎই একটা পর্দা নেমে আসে। কি যেন বলতে গিয়ে থেমে যায় সে। ভুল হয়েছে হয়তো সাহেব, পুরনো দাগ হবে। শোনো, আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই ফেকুরাম। 7 দিনের জন্য এসেছি, 7 দিনই থাকবো, সে তোমার যতই অসুবিধে হোক। জি সাহেব। ফেকুরামের গলা আজ একেবারে অন্যরকম, মাথা নিচু। মনে মনে হাসে রাহুল। বেটা খুব রোয়াব নিচ্ছিল কাল থেকে, আর এখন এক ধমকেই মিনমিন করছে। এই ক্লাসটাকে খুব ভালো চেনা আছে তার। এরা নরম মাটি দেখলেই আঁচড়ায়, শক্তের ভক্ত সব। সাহেব বলো। আমি এখন হাটে যাচ্ছি আপনাদের জন্য বাজার করতে। আপনারা কিন্তু দূরে যাবেন না, কটেজের কাছাকাছি থাকবেন সাহেব, আমি না ফেরা পর্যন্ত। ও, কতক্ষণ লাগবে? দুপুর তো হয়েই যাবে সাহেব, এখানে তো নয়, সাইকেলে যাব আসবো, তাও যেতে 1.5 ঘন্টা, আসতে 1.5 ঘন্টা, তার সঙ্গে কেনাকাটার টাইম ধরুন সাহেব। ঠিক আছে, যেতে হলে দেরি করে লাভ নেই, যাও। হ্যাঁ সাহেব, আমি ফিরে আপনাদের আশপাশ ঘুরিয়ে দেখিয়ে দেব। নিজে নিজে জঙ্গলের ভেতরে যাবেন না সাহেব, আপনারা চেনেন না এই জঙ্গল। কিছু হয়ে গেলে ফেকুরামের বদনাম সাহেব। কি ধান্দাবাজ লোক রে বাবা, কেবল নিজেকে নিয়েই ভেবে মরছে। আচ্ছা বেশ, তুমি যাও তো, এখন যাও। শর্মী যখন চোখ কচলাতে কচলাতে উঠে এলো, ততক্ষণে সূর্য বেশ কিছুটা উঁচুতে। এই চা খাবে? কি করে খাবো? আরে ভুলেই গেছিলাম, সঙ্গে ইলেকট্রিক কেটলি আছে তো, টি ব্যাগও আছে। কাল আসলে ওই লোকটার ওরকম কথাবার্তায় সব গুলিয়ে গেছিল। ঘুম ভাঙা এলোমেলো শর্মীকে দেখে আবারও রক্ত তাততে থাকে রাহুলের। চায়ের তৃষ্ণা ছাপিয়ে ওঠে অন্য তৃষ্ণা। বড় বড় দুটো পদক্ষেপে দুজনের মধ্যের দূরত্বটুকু ঘুচিয়ে ফেলে সে। কেউ নেই এখন ধারে কাছে তৃতীয় ব্যক্তি। এ সুযোগ নষ্ট করবে এত বড় মূর্খ রাহুল নয়। ফেকুরাম 11:30টার মধ্যেই ফিরে এলো। ততক্ষণে শর্মীর স্নান সারা। রাহুলেরও সব রকম খিদেরই পরিপাটি নিবৃত্তি হওয়ায় সে ঘরে শান্তিতে ঘুমোচ্ছিল। শর্মী কি করবে ভেবে পাচ্ছিল না। কতক্ষণ আর একা একা গাছপাতার দিকে তাকিয়ে বসে থাকা যায়। ফেকুরামকে দেখে তার কিছুটা স্বস্তি হলো। হোক না খিটখিটে, তাও একটা মানুষ তো, দুটো কথা বললেও তো সময় কাটে। ও ফেকুরাম, কি রান্না করবে আমাদের জন্য? ফেকুরামের স্বভাব গম্ভীর মুখের রেখার কোনো হেরফের হয় না, তবে সে যথাসাধ্য নরমভাবেই জবাব দেওয়ার চেষ্টা করে। এবেলা আন্ডা কারি আর চাউল বানিয়ে দিচ্ছি মেম সাহেব, বিকেলে মুরগা কাটবো। শর্মী আলগোছে তাকিয়ে দেখল বারান্দার কোনায় একটা জালের খাঁচা নামিয়ে রেখেছে ফেকুরাম। ভেতরে গোটা 5 দেশি মুরগি দানা খুঁটছে। চট করে চোখ সরিয়ে নেয় শর্মী। চলো না, তুমি রান্না করবে আর আমি তোমার সঙ্গে গল্প করব। এবার একটু হাসির মতোই কিছু একটা দেখা যায় ফেকুরামের কোফের নিচে। আমার সঙ্গে কি গল্প করবেন মেম সাহেব, আপনারা কত কি জানেন, আমি আনপড় গাঁওয়ার জঙ্গলি। আচ্ছা বেশ, তাই হলো, তোমার জঙ্গলের গল্পই না হয় শুনব। কাল দেখেনি শর্মী। কটেজের ভেতরটা 2 ইউনিটে ভাগ করা। মাঝখান দিয়ে একটা করিডোর। করিডোরের একদিকে তারা রয়েছে, অন্য দিকটাও হুবহু একই রকম। একটা বড় ঘর, সঙ্গে বাথরুম। অন্য ঘরটা তাদের দিকে চেয়ার টেবিল দিয়ে সাজানো। এদিকে সেটা রান্নাঘর। ফেকুরাম তার থলে থেকে বাজার বার করে গোছাতে থাকে। শর্মী এদিক ওদিক চেয়ে একটি দড়ির মাচিয়া দেখতে পেয়ে সেটাকেই টেনে এনে বসল। আচ্ছা, এখানে তুমি কতদিন আছো ফেকুরাম? অনেক দিন হয়ে গেল মেম সাহেব, সে কি আর গুনে রেখেছি? এখানকারই লোক বুঝি তুমি? হ্যাঁ মেম সাহেব, এই জঙ্গলের বাইরেই আমার গ্রাম। গ্রামে কে আছে? কেউ নেই মেম সাহেব, একলা মানুষ আমি। হুমা, সে কি? বউ বাচ্চা, বাপ মা, ভাই বোন? বাপ মা ছিল, এখন নেই। 2 বোন ছিল, অন্য গ্রামে চলে গেছে বিয়ে হয়ে। আর বউ, কোন ছোটবেলায় তার সঙ্গে বিয়ে হয়েছিল মেম সাহেব মনেও নেই। সেয়ানি হয়ে আমার ঘর করতে আসার আগেই সে ওপরে চলে গেল।
আমিও ফরেস্টে নৌকরি নিয়ে চলে এলাম, ব্যাস। আরে আহা টাহা কিছু না মেম সাহেব, সব উপরওয়ালার মর্জি। যা ঠিক করে রেখেছেন তাই তো হবে। শর্মির সত্যিই কষ্ট হয়। ফেকুরাম কাজ করতে করতে দু একবার আর চোখে তাকায় শর্মির দিকে। গল্প শুনবেন বলছিলেন না মেম সাহেব? হ্যাঁ তো। একটা বাঘের গল্প শুনবেন? হ্যাঁ হ্যাঁ শুনবো, বলো। উৎসাহে নড়ে চড়ে বসে শর্মি। ফেকুরাম কড়ায় তেল ঢালে। অনেক দিন আগের গল্প মেম সাহেব। আমার বাবা শুনেছিল তার ঠাকুরদার কাছে, সে আবার শুনেছিল তার ঠাকুরদার কাছে। কত পুরনো গল্প কেউ জানে না, কিন্তু বংশের পর বংশ ধরে এখানকার লোক এই গল্প শুনে এসেছে, বিশ্বাস করে এসেছে। বিশ্বাস করে এসেছে মানে? তোমার গল্প কি ইতিহাস না রূপকথা? সে আপনি শুনে বিচার করবেন না হয়। এই যে জঙ্গল মেম সাহেব, এই জঙ্গলের আরো গভীরে গেলে একটা মস্ত খাদ আছে। ইকন পাথর ভরা খাদ, কিন্তু আগের কালে ওটা ছিল জল ভরা একটা ঝিল। সেই ঝিলের খাদের একদম পাশেই একটা ছোট্ট টিলার উপরে ভাঙাচোরা মন্দির আছে একখানা। যখনকার গল্প তখন অবশ্য আস্তই ছিল। মন্দির ছিল, দুর্গ ছিল, প্রাসাদ ছিল, একটা গোটাগুটি রাজ্যই ছিল। সব গিয়ে এখন শুধু ওই মন্দিরটুকুই টিকে আছে কোনো রকমে। কোন ঠাকুরের মন্দির ফেকুরাম? আমরা তো জন্ম থেকে কোনো মূর্তি দেখিনি কখনো মন্দিরে, আমাদের বাপ দাদারাও দেখেনি। তবে চিরকাল শুনে এসেছি নাকি মাতা রানীর মন্দির ছিল ওটা। শেরাওয়ালি মাতা, বাঘে চড়া দুর্গা মাইয়া, সেই হারিয়ে যাওয়া রাজ্যের রাজা মা দুর্গার ভক্ত ছিলেন। শর্মি দুটো পেঁয়াজ টেনে নিয়ে খোসা ছাড়াতে শুরু করে। আমিও তোমায় একটু হেল্প করি ফেকুরাম, কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। তুমি গল্পটা বলতে থাকো। আচ্ছা, তো সেই রাজা আর রানী ছিলেন মায়ের সত্যিকারের ভক্ত। মায়ের আশীর্বাদ ছিল তাদের বংশের ওপর। কি আশীর্বাদ? হাজার হাজার বছর রাজত্ব করবেন নাকি বংশে শুধু ছেলেই জন্মাবে? শর্মির গলায় হালকা ব্যঙ্গের সুর। ফেকুরাম একটু ক্ষুব্ধ হয়ে বলে, আমাদের বিশ্বাসের গল্প এটা মেম সাহেব, বলেছিলাম তো আগেই। আপনাদের পড়ালেখা করা মনে ভালো লাগবে না। না না, সরি সরি, তুমি বলো, আমি এমনিই বললাম। শর্মি সত্যিই লজ্জা পায়। ফেকুরাম কিছুক্ষণ চুপ করে খুন্তি নাড়ে, তারপর আবার আস্তে আস্তে গল্পে ফিরে আসে। মাতা রানীর আশীর্বাদে রাজা রানী ইচ্ছে করলে রূপ বদলাতে পারতেন মেম সাহেব। মানে? মানে মানুষ থেকে মাতার বাহনের রূপ। মাতার বাহন তো বাঘ, মানুষ ইচ্ছে করলেই বাঘ হয়ে যেত। কষ্ট করে হাসি চাপে শর্মি। হ্যাঁ মেম সাহেব, মায়ের সেরা ভক্তদের মা এই আশীর্বাদই তো দেন। তো এই রাজা আর রানীকেও দিয়েছিলেন। সারাদিন মানুষ বেশে রাজ্য শাসন করে রাতে তাঁরা দুজন মন্দিরে মায়ের চরণ ছুঁতে আসতেন ওই রূপে। জঙ্গলে ঘুরতেন ফিরতেন, আনন্দে মেতে থাকতেন। শর্মির দিকে একবার তেরছা তাকিয়ে গলাটা একটু নিচু করে ফেকুরাম। প্যার ভালোবাসাও করতেন দুজন ওই রূপেই। কিন্তু তাঁদের এই সুখের ওপর যে কারো নজর পড়েছিল এটা রাজা টের পাননি। পেলে হয়তো একটু সাবধান হতেন। কেন, কি হলো ওদের? এই জঙ্গলে যে দুটো বিরাট বাঘ আছে এই খবর অনেক শিকারীর কাছেই পৌঁছেছিল মেম সাহেব। বাঘের চামড়ার ওপর মানুষের লোভ এখনো যেমন তখনও তেমনই ছিল তো, বরং বেশি ছাড়া কম না। নিখুঁত বাঘ ছালের জন্য বড় বড় রাজা মহারাজা তো দূর, সাধু সন্ন্যাসীরাও মোটা দাম দিতেন। বাঘ ছালে বসে ধ্যান লাগালে নাকি সোজা শিবজির কাছে পৌঁছানো যায়। ইস, তুমিও তাই মানো নাকি? আমার কথা তো হচ্ছে না মেম সাহেব, হচ্ছে লোভী শয়তানদের কথা। তারপর? তারপর একদিন পূর্ণমাসের রাতে। পূর্ণমাসী জানেন তো মেম সাহেব? হ্যাঁ রে বাবা, পূর্ণিমা তো। হ্যাঁ পূর্ণিমা। তো এক ফাগুনি পূর্ণিমার রাতে, ফাগুন মানে আপনাদের ইংরেজিতে? আমি ফাল্গুন জানি, তুমি বলো না। এই তো ফেব্রুয়ারি মার্চ, এখনো ফাল্গুনই চলছে তো।
ফাগুনি পূর্ণিমায় সেদিন মস্ত বড় চাঁদ উঠেছিল মেম সাহেব। চাঁদের আলোয় জঙ্গলের যে কি রূপ খেলে, না দেখলে বিশ্বাস যাবে না। সেই মায়াবী আলো ছায়ার দুনিয়ায় রাজা আর রানী বাঘের শরীর নিয়ে জঙ্গলে খুব আনন্দে ভালোবাসায় নিজেদের মধ্যেই মেতেছিলেন। অন্যদিকে খেয়াল ছিল না, ভাবেননি কখনো মাতা রানীর মন্দিরের আশেপাশে তাদের কখনো কিছু বিপদ হতে পারে। বিপদ হলো? হলো মেম সাহেব। ভিন রাজ্যের এক শিকারী অনেক দিন ধরে এদের পেছনে পড়েছিল। সত্যিকারের বাঘ ভেবেই পড়েছিল। মাতা রানী নিজে আর এঁরা দুজন ছাড়া কেউ তো গোপন কথা জানতো না। সেই ফাগুনের জ্যোৎস্নার ফটফটে আলোয় মন্দিরের চাতালের তলায় শিকারীর বান এসে সোজা বিঁধল রানীর বুকে। নির্ভুল লক্ষ্য, এক বানেই সব শেষ। রাজা হাহাকার করে উঠলেন। গর্জনে হুঙ্কারে চাঁদনি রাত খান খান হয়ে গেল। শিকারীকে মেরে ফেললেন না রাজা? না মেমসা, বাঘ রূপে রাজা কোনোদিন নরহত্যা করেননি। তাহলে মায়ের আশীর্বাদ আর থাকতো না তার উপর। আর মারবেনই বা কাকে? শিকারী তো কাণ্ড দেখিয়ে দিয়েছে দৌড়। মারলো বাঘিনীকে তাক করে, মরলো মানুষ। এরপরে আর সে থাকে ওখানে? সে রাত তো শোকে কান্নায় রাজার কি করে যে গেল। তারপরে আরো 3 দিন 3 রাত্রি রানীর দেহ পাশে নিয়ে রাজা ওই চাতালেই পড়েছিলেন। বাঁচার ইচ্ছে চলে গিয়েছিল তার। তৃতীয় রাত যখন প্রায় ভোর, তখন রাজার স্বপ্নে এলেন মাতা রানী স্বয়ং। রানীকে বাঁচিয়ে দিলেন তো? না মেমসা, তাই কি হয়? প্রাণ একবার দেহ ছেড়ে চলে গেলে তাকে ফিরিয়ে আনা স্বয়ং মাতা রানীরও সাধ্য নয়। রাজা তা চাননি। রাজা চেয়েছিলেন নিজের প্রাণও বিসর্জন দিতে, যাতে মরণ পরের জীবনে রানীর সঙ্গে গিয়ে মিলতে পারেন। কিন্তু মাতা রানী রাজি হলেন না। রানী তার কর্মফলে এই মৃত্যু পেয়েছেন এই জন্মে। তবে রাজার সময় নাকি এখনো শেষ হয়নি। রানীকে ফিরে পাবেন রাজা, ঠিকই পাবেন, কিন্তু সময় হলে পাবেন। এখনো অনেকবার জন্ম নিতে হবে রানীকে, অনেকবার। সব কর্মের ভোগ শেষ হলে তবে আবার দুজনের মিলন। ফাগুন পূর্ণিমায় যা ভেঙে চুরে শেষ হয়েছিল, আবার ফাগুনের পূর্ণিমাতেই তা নাকি জুড়ে যাবে বরাবরের মতো। এতদিন পরে কি করে চিনবেন রানীকে, তার একটা রাস্তাও বুঝে বলে গিয়েছিলেন মাতা। কি করে চিনবেন? সে আমার জানা নেই মেম সাহেব। হবে কোনো লক্ষণ, কোনো গন্ধ। মানুষ চেনে চেহারায়, আর বাঘ চেনে গন্ধে। মাতা রানী কি ইশারা দিয়ে গিয়েছিলেন সে তো রাজাই কেবল জানেন। এইটুকু জানি, রাজা আর সে রাতের পর থেকে নিজের ইচ্ছায় বাঘ থেকে মানুষ হতে পারেননি। অপেক্ষায় থেকে থেকে রাজ্য চলে গেল। দুর্গ, প্রাসাদ, মন্দিরের চূড়া সব ভেঙে চুরে মাটির তলায় চলে গেল। রাজা ওই বাঘ শরীরেই রয়ে গেলেন যুগের পর যুগ। কিন্তু মাতা শেরাওয়ালি তাকে এই ক্ষমতাটুকু দিয়েছিলেন, যাতে প্রতি ফাগুন পূর্ণমাসের 7 দিন আগে থেকে রাজা মানুষ শরীর ধরতে পারেন। ওই 7টা দিন রাজা দিনে মানুষ, সূর্য ডোবার পরে আবার বাঘ। রানীকে খুঁজতে সারা জঙ্গল তোলপাড় করে ফেলেন রাজা ওই 7টা দিন। এখনো রাজা রানীর দেখা হয়নি? না মেম সাহেব, রাজা এখনো তার রানীকে খুঁজেই চলেছেন। দূর, যত গাঁজাখুরি। রাহুল কখন পেছনে এসে দাঁড়িয়ে গল্প শুনছিল, শর্মী বা ফেকুরাম কেউই খেয়াল করেনি। হঠাৎ মন্তব্যটা কানে আসতে দুজনেই চমকে উঠল। ও তুমি? মানুষ বাঘ হয়ে যাচ্ছে, বাঘ মানুষ হয়ে যাচ্ছে, আবার 500 বছর বেঁচেও আছে। লিমিটলেস গোল, বাই গড। ইমাজিনেশন ছিল বলতে হবে সেকালের লোকজনের। ফেকুরাম রাহুলের ছুড়ে দেওয়া মন্তব্যের পরেই চুপ করে গিয়েছিল। এখনও সে কোনো কথাই বলে না, শুধু তার চোখের ভেতরে কি যেন ঝিলিক দিয়ে মিলিয়ে যায়।
মাঝরাত নিবিড় ঘুমের মধ্যে হঠাৎ রাহুলকে প্রাণপণে খামচে ধরল শর্মী। নখ বিঁধে গেল রাহুলের কাঁধে। কি হলো বাবা, অমন করে উঠলে কেন? শর্মী, কোনো বাজে স্বপ্ন দেখলে নাকি? রাহুল কিছুটা ব্যথায় আর কিছুটা বিরক্তিতে চমকে জেগে ওঠে। এই মাঝরাতে কি হলোটা কি তোমার? গন্ধ গন্ধ পাচ্ছ না? গন্ধ কিসের? শুয়ে শুয়ে নাক উঁচু করে কুকুরের মতো বাতাস শোঁকে শর্মী। আমি আমি পাচ্ছি যে বুনো বুনো ঝাঁঝালো গন্ধ একটা, পাচ্ছ না? কেমন একটা জড়ানো গলা শর্মীর, যেন পুরোপুরি জাগেনি সে। কই, আমি তো না, কোনো গন্ধই তো পাচ্ছি না। আমি পাচ্ছি, আমি পাচ্ছি। আছে আছে, কাছাকাছি আছে, গন্ধ পাচ্ছি আমি, গন্ধ গন্ধ। বিড়বিড় করতে করতে আবার ঘুমিয়ে পড়ে শর্মী। গজগজ করতে করতে রাহুল বলে, খাসা হানি মনে হচ্ছে। সকালে দরজা খুলে চমকে ওঠে রাহুল। একটা ঘুমন্ত মানুষ কুণ্ডলি পাকিয়ে ঠিক দরজার সামনেটাই শুয়ে। দরজা খোলার শব্দেই বোধহয় মানুষটার ঘুম ভেঙে যায়। রাহুলের দিকে না তাকিয়েই বেড়ালের মতো আড়মোড়া ভাঙে লোকটা। চকচকে তামাটি চামড়ার নিচে পেশিগুলো ঢেউ খেলে যায়। এ কি, তুমি কে? এখানে কি করছো? ফেকুরাম কোথায়? লোকটা ধীরে সুস্থে শোয়া থেকে উঠে দাঁড়ায়। নিজের মুখের উপর দুহাত পোলায় একবার, এক মাথা কটাসে চুলের মধ্যে আঙুল চালায় চিরুনির মতো। তারপর শটান চোখ রাখে রাহুলের চোখে। সেই দৃষ্টির সামনে কেন যেন একটু কুঁকড়ে যায় রাহুল। কোনোই কারণ নেই, তাও অমার্জিত জঙ্গলি হলে কি হবে? অদ্ভুত ব্যক্তিত্ব লোকটার। লম্বা চওড়া পেশল গরম, পরনে শুধু একটা ক্যামোফ্লাজ প্রিন্টের বারমুডা ছাড়া আর কিছুই না থাকায় শরীরের গড়ন আরও স্পষ্ট বোঝা যাচ্ছে। হাতে পায়ের মোটা মোটা হাড়গুলো দেখলেই বোঝা যায় শরীরে কি অপরিসীম শক্তি। ধারালো চোয়াল, কাটা কাটা নাক চোখ। এরকম রাজকীয় চেহারা এখানে আশা করেনি রাহুল। নিজের অপ্রতিভ ভাব ঢাকতেই বোধহয় গলায় চেষ্টাকৃত রুক্ষতা আনে রাহুল। ও হ্যালো, কি হলো? জবাব দিচ্ছ না কেন? তুমি কে? লোকটা তার অদ্ভুত স্বর্ণাভ পিঙ্গল দৃষ্টি রাহুলের দিক থেকে ঘোরায়নি। অন্তর পর্যন্ত ভেদ করে দেখে নেওয়া অস্বস্তিকর তীব্র দৃষ্টি। ওইভাবেই উত্তর দেয় সে, নিরুত্তাপ গম্ভীর স্বর। ফেকুরামের তবিয়ত খারাপ আছে, পা মুচকে গেছে, দাঁড়াতে পারছে না, বাড়িতে শুয়ে আছে, তাই ওর জায়গায় আমি আসবো একদিন। আমার নাম নসের। ও, তো এভাবে এখানে শুয়েছিলে কেন? আর কখনই বা এলে? রাতেই এসেছি আমি, আপনারা দরজা বন্ধ করে শুয়ে পড়েছিলেন, তাই আর ডাকিনি। এই খোলা বারান্দায় সারা রাত শুয়ে রইলে? তুমি জানো না এখানে বাঘ ঘুরে বেড়াচ্ছে? হালকা হাসে নসের। মাটিতে শোয়ানো চকচকে বল্লমটা এতক্ষণ লক্ষ্য করেনি রাহুল। নসের সামান্য ঝুঁকে সেটা হাতে তুলে নিতে চোখে পড়ল। চওড়া পাঞ্জায় দুবার নাচিয়ে সেটার ওজন পরখ করল যেন নসের। জানি বাঘ আমার কিছু করতে পারবে না। কথা বলতে বলতে হঠাৎই নওশেরের দৃষ্টি আরও ধারালো হয়ে ওঠে। রাহুলের সামান্য পেছনে ছুরির মতো যেন বিঁধে যায় তার দুটো চোখ। তাকে অনুসরণ করে রাহুলও পেছনে তাকায়। শর্মী দাঁড়িয়ে, তাদের কথার আওয়াজ পেয়ে উঠে এসেছে বোধহয়। শর্মীর শর্টসটা এতটাই ছোট আর টি শার্টটা যে এত আঁটো, আগে খেয়াল করেনি রাহুল। নওশেরের নির্লজ্জ চাউনি তাকে বাধ্য করল লক্ষ্য করতে। চোখ দিয়ে শর্মীর আপাদমস্তক যেন চেটে নিচ্ছে অসভ্য জানোয়ারটা। আহ শর্মী, তুমি আবার বাইরে এলে কেন? যাও, ভেতরে যাও। ভীষণ অবাক হয়ে রাহুল দেখল শর্মী তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করছে। আর শুধু যে অগ্রাহ্য করছে তাই নয়, নিজের সম্পদগুলো যাতে আরও বেশি স্পষ্ট চোখে পড়ে সেইভাবে উদ্ধত দাঁড়াচ্ছে বেরিয়ে এসে। রাহুল পরিষ্কার দেখতে পেল নওশেরের চোখে পুরুষালী তারিফ, আর ঠোঁটে খুব আবছা একটা হাসি।
এবং আরও আশ্চর্য ব্যাপার, শর্মির চোখেও ঠিক একই রকম যাচিয়ে নেওয়া চাউনি চিকচিক করছে। রাগে মাথা জ্বলে ওঠে রাহুলের। পরবর্তী 3 দিনে সে জ্বালার আঁচ বেড়ে আশপাশের বাতাসকে লালচে করে ফেলল। শর্মির কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই। রাহুলের আগেই তার ঘুম ভেঙে যায় আজকাল। সকাল থেকে দুপুর পর্যন্ত জঙ্গল দেখে বেড়াচ্ছে সে, নওশেরকে গাইড বানিয়ে। আর রাতে হাক্লান্ত ঘুম। এই ছাড়া ছাড়া দিন যাপনের জন্যেই কি এত নির্জনের অন্বেষণ করেছিল তারা? রাহুলের কীরকম বিভ্রান্ত লাগে। প্রথম দিন ঘুম ভেঙে শর্মিকে পাশে না পেয়ে বিশেষ কিছু মনে হয়নি। হয়তো স্নানে গেছে কিংবা রান্না করে। কিন্তু বেলা গড়িয়ে সূর্য প্রায় মাথা বরাবর চড়ার পরেও যখন শর্মি বা নওশের কাউকেই দেখা গেল না, তখন স্বাভাবিকভাবেই দুশ্চিন্তার পাড়া উপরের দিকে উঠছিল রাহুলের। সম্পূর্ণ অজানা অচেনা অঘোর জঙ্গল, কাউকে চেনা নেই, জানা নেই, কারোর সঙ্গে যোগাযোগের একটা উপায় পর্যন্ত নেই। শর্মির কিছু একটা হয়ে গেলে কলকাতায় গিয়ে কি জবাবদিহি করবে সেই ভেবেই রাহুলের হাত পা ঠান্ডা হয়ে আসছিল। বেলা প্রায় 12টা পার করে সহাস্য বদনে শর্মি যখন ফিরল, তখন খুব স্বাভাবিকভাবেই রাহুলের পক্ষে নিজেকে সামলে রাখা সম্ভব হয়নি। কোথায় ছিলে এতক্ষণ? প্রশ্নটা সাধারণ হলেও জিজ্ঞাসার তীর্যক ধরনটা শর্মির কানে ঠিকই ধরা পড়ে। যে হাসি খুশি ভাবটা এতক্ষণ তার মুখে লেগেছিল সেটা লহমায় মিলিয়ে যায়। একবার রাহুলের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়েই চোখ সরিয়ে নেয় সে। নওশেরকে নিয়ে পুরনো মন্দির দেখতে গিয়েছিলাম। তুমি ঘুমোচ্ছিলে তাই বলা হয়নি। ওহো, তাই নাকি? তা আমি উঠলে একসঙ্গে যাওয়া যেত না বুঝি? তোমার জন্য অপেক্ষা করলে দেরি হয়ে যেত। মন্দির এখান থেকে বেশ দূর। সরো, স্নান করব। রাহুলের অসন্তোষকে সম্পূর্ণ উপেক্ষা করে শর্মি ঘরে ঢুকে যায়। নওশের দূরে দাঁড়িয়েছিল এতক্ষণ। এবার সেও রান্নাঘরের দিকে পা চালায়। তার ঠোঁটে লেগে থাকা সূক্ষ্ম ব্যঙ্গের হাসিটা রাহুলের চোখ এড়ায়নি যদিও। একবার ভাবে রাহুল নওশেরকে ডেকে শাসিয়ে দেবে নাকি, কিন্তু লোকটার সামনে এসে যেন কিছুতেই সহজ হতে পারে না। ওই উগ্র অলজ্জ পৌরুষের কাছে নিজের নাগরিক ব্যক্তিত্বকে বড়ই স্তিমিত লাগে তার। আর ওরই বা কী দোষ? ঘরের বউই যদি শালীনতার সীমা ভুলে যায়। কিন্তু তার পরের দিনও শর্মি রাহুলকে না বলেই বেরোল। তারপরের দিন নওশের আর এলো না, এলো ফেকুরাম। তাকে দেখেই এতদিনের জমে থাকা সবটা রাগ উজাড় করে দেয় রাহুল। এই তোমার ফরেস্ট ডিউটি হচ্ছে ফেকুরাম? আমি ফিরেই আইজি সাহেবকে বলে তোমার চাকরিটা যদি শেষ না করতে পেরেছি তাহলে আমার নাম নেই। হ্যাঁ সাহেব, খুব অন্যায় হয়ে গেছে। আমি এই 3 দিন ধরে শুধু ভাবছি একা একা এখানে আপনাদের কত জানি তকলিফ হচ্ছে। কি করব সাহেব, এমনভাবে সিধা রাস্তায় পড়ে গেলাম যেন কেউ ধাক্কা দিয়ে ফেলে দিল। পাথর নেই, গর্ত নেই, সমান সিধা রাস্তায় পড়ে পা মচকে গেল সাহেব। কিছু বুঝতেই পারলাম না কি যে হলো। ভগবান দেখিয়ে দিলেন সাহেব। বয়স হচ্ছে আমার। এখনো খুব একটা ভালোভাবে ডান পায়ে ভর দিতে পারছে না ফেকুরাম। গোড়ালির গাঁটে একটা চুন হলুদ লেপা ফেটটি জড়ানো। সে ঠিক আছে, না হয় বুঝলাম, কিন্তু বদলি যে পাঠালে দেখে শুনে পাঠাবে তো? কি একটা অসভ্য জানোয়ারকে পাঠিয়েছ? ফেকুরামের কাঁচা পাকা ফুরু দুটো বিস্ময়ে কপাল ছাড়িয়ে প্রায় চুলের মধ্যে ঢুকে যায়। বদলি? বদলি কাকে পাঠাবো সাহেব? কেসে পাঠাবো? আমার ওয়াকি টকি তো খারাপ হয়ে পড়ে আছে। অফিসের সঙ্গে তো কথাই করতে পারছি না। আপনাদের আসার খবরও তো ওই জন্য পাইনি। গলা কাতর হয়ে যায় ফেকুরামের। আমার খুব দোষ হয়ে গেছে সাহেব। ব্যথা নিয়েও আমার চলে আসা উচিত ছিল। রাহুল পরের কথাগুলো শোনে কিনা সন্দেহ। বদলি পাঠাওনি তুমি? ঠিক বলছো? ঝুট কেন বলবো সাহেব, কাউকে পাঠাতে পারিনি আমি। তবে এই 3 দিন ধরে যে তোমার জায়গায় কাজ করে গেল সে কে? কে কাজ করে গেল সাহেব? নওশের। নোংরা অসভ্য একটা লোক। মেয়েদের দিকে কি করে তাকাতে হয় সেটা পর্যন্ত জানে না। ছোট লোক একটা। কি নাম বললেন সাহেব? নওশের? ও নামে কাউকে তো আমি চিনি না সাহেব। ধীরে ধীরে মাথা নাড়তে থাকে ফেকুরাম।
এদিন কিন্তু সন্ধে পেরিয়েও শর্মি ফিরল না। কখন বেরিয়ে গেছে রাহুল জানে না, দুপুর পর্যন্ত ছিল সেটা জানে, খেলেও একসঙ্গে বসে, যদিও উদাসীন, গম্ভীর। বিকেলে ঘুম ভেঙে আর তাকে দেখেনি রাহুল। দুবার ডেকেও সাড়া না পেয়ে রান্নাঘরে গিয়ে দাঁড়ালো রাহুল। ফেকুরাম রাতের খাবার দাওয়ার জোগাড়ে ব্যস্ত। রাহুলকে দেখে হাত থামালো। তুমি মেম সাহেবকে দেখেছো? না সাব। ফেকুরামও জানে না শর্মি কোথায়। একা একা কাউকে কিছু না বলেই বেরিয়ে গেল মেম সাহেব, এ তো ভারী চিন্তার কথা। তার মতোই কোথাও পা মুচকে টুচকে পড়ে থাকলে তো সর্বনাশ, নিজে নিজে পথ চিনে ফিরতেও পারবে না। তাতে অন্ধকার নেমে গেছে সেই কখন। অবিশ্বাস্য অবাস্তব কিছু চিন্তা রাহুলকে তোলপাড় করে দিচ্ছিল। এও হতে পারে, শর্মির রুচি এতটা নিচেও নামতে পারে। তবে যাক, সে যেখানে গেছে স্বেচ্ছায় সেই নরকেই নেমে যাক। শিক্ষিত নাগরিক সুন্দরী যদি শুধু শরীরের মাতনে মেতে নিজের বিয়ে করা বরকে ছেড়ে দুদিন দেখা একটা অক্ষর পরিচয়হীন লোকের সঙ্গে চলে যেতে পারে তো যাক। রাহুল ছেড়ে দিল তাকে তার নিয়তির কাছে। কিন্তু এই ছেড়ে দেওয়াটা অত সহজ ছিল না। আজন্ম শেখা সমস্ত সংস্কার, সমস্ত ভদ্রতার পালিশের তলায় যে আদিম পুরুষ সত্তা রাহুলের ভেতরে বসেছিল, সে এত সহজে অধিকার ছেড়ে দিতে কিছুতেই রাজি হচ্ছিল না। চিনচিনে একটা ক্রোধ, তীব্র ঈর্ষার অসংখ্য বিষাক্ত বৃশ্চিক দংশন রাহুলের শিরায় শিরায় নীল চালা হয়ে বয়ে যাচ্ছিল। ফেকুরাম উদ্বিগ্ন মুখে দাঁড়িয়েছিল রাহুলের কাছে। তার দিকেই সহসা ফিরল রাহুল। ফেকুরাম, তুমি ওই ভাঙা মন্দিরটা চেনো? চিনি তো সাব, কিন্তু সেখানে তো এখন এই রাতে যাওয়া মুশকিল। ফেকুরামের উদ্বেগ রাহুলকে স্পর্শ করে না। সে তখন অন্য চিন্তায় একাগ্র। তোমার কাছে বন্দুক আছে না ফেকুরাম? আছে তো সাব, কিন্তু বন্দুক দিয়ে কি হবে? চলো দেখি আমার সঙ্গে, বন্দুকটা নিয়ে এসো। এই রাতে? শিউরে ওঠে ফেকুরাম। এখন কোথায় যাবেন সাব? পায়ে হেঁটে? ভোর না হলে বেরোনো ঠিক হবে না সাব। ভয় করছে? ফরেস্টে চাকরি করতে এসেছো আর রাতে বেরোতে পারবে না? বিদ্রুপে ঠোঁট বেঁকে যায় রাহুলের। ফেকুরাম অবশ্য সেই বিদ্রুপ গায়ে মাখে না, বলে, ভয় না সাব, সাবধানী। আলোওয়ালা জিপ থাকতো, সঙ্গে আরো 4টি লোক থাকতো, এক্ষুনি বললে এক্ষুনি যেতাম। এই আলো আঁধারিতে আপনাকে নিয়ে ওই বনে পায়ে হেঁটে যাওয়া মানে মরণকে নেমন্তন্ন দেওয়া। সব আরে আধারটা কোথায়? তুমি কি দেখতে পাচ্ছ না পূর্ণিমার চাঁদ কেমন ফটফট করছে? কি বললেন সাব? পূর্ণিমা? আজ পূর্ণিমা? কেমন যেন আঁতকে ওঠে ফেকুরাম। স্বভাব বিরুদ্ধ নির্বন্ধে রাহুলের হাত চেপে ধরে সে। আজ রাতে ঘর থেকে বেরোবেন না সাব। ভোর হোক, আমি সারা জঙ্গল চিরে ফেলব। মেম সাব যেখানে থাক, যেমন অবস্থায় থাক, আমি খুঁজে নিয়ে আসবো। মাতা রানীর কসম সাব। আজ না, আজ রাতে না, আজ ফাগুনি পূর্ণিমা সাব। আজ যা কিছু হয় হোক, আপনি ঘরে থাকুন সাব। কোথাকার। হাত ছাড়িয়ে নিতে অসহিষ্ণু একটা ঝটকা দেয় রাহুল। অন্য সময় হয়তো এত সামান্য ঝটকায় কিছুই হতো না, কিন্তু ফেকুরামের কমজোর টান গোড়ালে এই আচমকা ঝাঁকুনিটা আশা করেনি। ফেকুরামের শরীরের ভার তার আহত পাঁড় বহন করতে পারে না। দীর্ঘ দেহটা নিয়ে ফেকুরাম শটান চিত হয়ে আছড়ে পড়ে মাটিতে। মাথার পেছনটা সজোরে ঢুকে যায় ইস্পাতের দরজায়। একবার শুধু অস্ফুটে বলেই চুপ হয়ে যায় ফেকুরাম। নিষ্পন্দ শরীর থেকে প্রাণ রক্ত ধীরে ধীরে বেরিয়ে জমতে থাকে, জমাট বাঁধতে থাকে তার অসার ঘাড়ের নিচে। কতক্ষণ জঙ্গলের মধ্যে অন্ধ এলোমেলো হেঁটেছে জানে না রাহুল। কতবার কাঁটা লতায় চামড়া ছিঁড়ে গেছে, কতবার হোঁচট খেয়ে পড়ে আবার উঠেছে, তার হিসেব নেই। এই সাপত সংকুল অরণ্যে কি করে যে এতক্ষণ অনাক্রান্ত বেঁচে আছে সেটাও বুদ্ধির বাইরে। সম্পূর্ণ নিরস্ত্র সে, কোথায় যাচ্ছে তাও জানা নেই। শুধু একটাই যুক্তিহীন ধারণা তাকে দিগ্ভ্রান্ত তাড়িয়ে নিয়ে চলেছে। পুরনো মন্দির, তাকে সেখানে পৌঁছতেই হবে যে করেই হোক।
কে যেন তার মাথার মধ্যে বসে তাকে বলে চলেছে সব রহস্যের শেষ ওখানেই। ক্লান্তিতে আর পা চলছিল না রাহুলের। কটেজ থেকে ছুটে বেরোনোর সেই ঊর্ধ্বশ্বাস গতি এখন এসে দাঁড়িয়েছে কোনো রকমে একটার পর একটা পা তোলার ভেলায়, ঘষে ঘষে চলায়। তবুও সজোর হোঁচটটা খেল রাহুল, আর খেলো বলেই বুঝতে পারল সেটি কোথায় এসে দাঁড়িয়েছে। তার সামনে অনেকগুলো চৌকো চৌকো পাথরের একটা অগোছালো স্তূপ। স্বাভাবিক প্রাকৃতিক চৌকো নয়, মানুষের হাতে কেটে করা চৌকো। প্রাচীন কোনো সৌধের বর্তমান ভগ্নপ্রায় অবশেষ। ভাঙাচোরা পাথরের খণ্ডগুলো এলোমেলোভাবে পড়ে পড়ে কোথাও গুহা তৈরি করেছে, তো কোথাও বা প্রশস্ত চাতাল। নিজেকে আর টানতে পারছিল না রাহুল। তবু কোনো মতে প্রাণপণ চেষ্টায় ক্লান্ত ক্ষতবিক্ষত দেহটাকে হিঁচড়ে সব থেকে উঁচু পাথরটার উপর নিয়ে ফেলে সে। কোনো রকমে ভোর হওয়া পর্যন্ত বাকি রাতটা এখানে কাটিয়ে দিতে পারলে সে বেঁচে যায়। পিপাসায় আকণ্ঠ শুকিয়ে কাটতার, মাথাটা ইটের মতো ভারী। নিচু হয়ে শিশির ভেজা ঠান্ডা পাথরই নিরুপায় চাটতে থাকে সে জন্তুর মতো। এবং কিছু একটা দেখতে পায়। তার ঠিক মুখোমুখি ওই চাতালটার উপরে ওই ঝুঁকে আসা গাছটার তলায় কি নড়ছে ওটা? একটা মানুষের শরীর না? না না, একটা তো নয়, দুটো দুটো মানুষ, দুটো শরীর। এত দূর থেকেও বুঝতে পারে রাহুল ওর মধ্যে একটা তার খুব চেনা নারী শরীর, আর একটা সামান্য চেনা পুরুষ শরীর। শর্মিকে এতদিনের মধ্যে এমন উৎসুক উন্মুখ কখনো দেখেনি রাহুল। এমন আগ্রাসী, দু চোখ বিস্ফারিত করে রাহুল দেখতে থাকে দৃশ্যটা। পাথরের চাতাল বিছিয়ে রয়েছে শুকনো পাতায়, তার উপর আদিম ছন্দে ওলটপালট খাচ্ছে দুটো শ্বেত পিচ্ছিল নির্বসন শরীর। পশু ভঙ্গিতে মিলিত হচ্ছে ওরা। জান্তব শীতকার বেরোচ্ছে দুটো গলা থেকেই। ঢলে আসা পূর্ণিমার আলো ছায়ায় বিচিত্র সাদা কালো ডোরা পড়ছে দেহ দুটোর ওপরে। হঠাৎ দেখলে কেমন যেন দৃষ্টিভ্রম হয়। মানুষই তো, নাকি অন্য কিছু? সামান্য শব্দ বোধহয় বেরিয়ে গিয়েছিল রাহুলের গলা থেকে। চাতালের ওপর নড়াচড়া থেমে যায় অকস্মাৎ। আলগ্ন শরীর দুটো ধীরে ধীরে বিযুক্ত হয়। কয়েক পলের অপেক্ষা। রাহুলের বুকে হাতুড়ি পড়তে থাকে অসহ্য যন্ত্রণায়। শর্মির পেছনে নাউশেরকে স্পষ্ট দেখতে পাচ্ছে সে, কিন্তু খুব বেশিক্ষণ দেখাটা থাকে না। ছায়ার ভেতরেই বুকে হাঁটতে হাঁটতে আরও গভীর ছায়ায় মিশে যায় নওশের। শর্মি এতক্ষণে মুখ তুলে তাকায়। নিজের অজান্তেই কয়েক পা পিছিয়ে আসে রাহুল। এই ম্লান হয়ে যাওয়া জ্যোৎস্নাতেও পরিষ্কার বোঝা যাচ্ছে শর্মির চোখের মণির রং। সে চোখ হলুদ, জলজলে হিংস্র হলুদ। কুচকুচে কালো তারার চারপাশ ঘিরে ওই অনৈসর্গিক হলুদ চোখের বিভীষিকা রাহুলকে তার এই প্রায়োন্মাদ অবস্থাতেও আপাত মস্তক নাড়িয়ে দেয়। মস্তিষ্কের যেটুকু সুস্থতা অবশিষ্ট ছিল সেখান থেকে সংকেত আসতে থাকে অবিরল, পালাও পালাও, এই জায়গা তোমার জন্যে নয়, আর থেকো না এখানে, পালাও। অথচ রাহুলের পা দুটো যেন গেঁথে আছে মাটিতে। চরম বিপদ আসন্ন বুঝেও কি বিভৎস এক আকর্ষণে সে নিজেকে এই ভয়ঙ্কর দৃশ্য থেকে সরিয়ে নিয়ে যেতে পারে না। জ্বলন্ত হলুদ দৃষ্টি মেলে সম্পূর্ণ নগ্ন শর্মি পাথরের চাতাল থেকে অদ্ভুত গুঁড়ি মারা ভঙ্গিতে রাহুলকেই দেখতে থাকে। তার গলার গভীর থেকে চাপা কড়কড় শব্দ হচ্ছে বিরক্তির। রাহুল বাকরুদ্ধ হয়ে দেখে শর্মির পাতলা গোলাপি ঠোঁটের দুপাশ হিংস্রভাবে কুঞ্চিত হয়ে উঠে যাচ্ছে উপরের দিকে। স্পষ্ট দেখা যাচ্ছে দীর্ঘ তীক্ষ্ণ ঝকঝকে সদন্ত। শর্মি নয় ওটা। রাহুল যাকে শর্মি বলে চিনত সেই মানুষটা নেই আর ওখানে। আলো ছায়ার ডোরা নয়, সত্যিকারের ডোরা এখন ওই শরীরটা ঘিরে। ওটা অন্য কেউ, অন্য কিছু। রাহুলের দিকে যে গড় যাচ্ছে, ল্যাজ আছড়াচ্ছে সে এখন।
তীব্র আতঙ্কে স্তূপের চূড়া থেকে পিছিয়ে যেতে যেতে রাহুল দেখে ছায়ার কখন থেকে আরও একটা গাঢ়তর ছায়া ওই বাঘিনী শরীরের পাশে এসে জড়ো হয়েছে কখন যেন। সে ছায়ার মালিক রোমশ, আলো আঁধারের টোরা কাটা পেশল একটা শরীর। নিজের সমস্ত শক্তি একত্রিত করে একটা প্রকাণ্ড লাফ দেওয়ার জন্য তৈরি হচ্ছে বিশাল প্রাণীটা। তার ব্যতীত মুখ থেকে বেরোনো প্রচণ্ড ক্রুদ্ধ হুঙ্কার মধ্যরাতের অরণ্যকে ফালা ফালা করে দেয়। প্রাণপণে পেছোতে থাকে রাহুল, আরও পেছনে। তার দুর্ভাগ্য অথবা হয়তো নিয়তি, সে জানত না এই স্তূপের আয়তন কতটুকু। পেছোতে পেছোতে হঠাৎই সে অনুভব করে তার পাথর ঘেরা আশ্রয়ের সীমা শেষ হয়ে গেছে। কিছু বোঝার আগেই ভগ্নস্তূপের কিনারা থেকে পা ফসকে যায় রাহুলে। উল্টে পাল্টে বহু নিচে খাদের দিকে পড়তে পড়তে সে নিজেও টের পায় না কখন তার ঘাড়ের কশেরুকা মট শব্দে ভেঙে গিয়েছে। শুধু তার মর্মান্তিক আর্তনাদটুকু আকাশ বাতাস শিউরোতে শিউরোতে মাঝপথেই আচমকা ফুরিয়ে যায়। শুনছিলেন অদিতি সরকারের লেখা গল্প পূর্ণিমা। গল্পের কথক সৌভিক, শর্মীর চরিত্রে বর্ণিশা, ফেকুরাম উৎপল সরকার, রাহুল এনামুল এবং নওশেরের ভূমিকায় দীপ। গল্পের নাট্যরূপ, ডাইরেকশন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে সৌভিক, কভার বানিয়েছে ইন্দ্রজিৎ। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করে আমাদের জানান। শোনা হচ্ছে পরের গল্পে। কান রাখুন ট্যাঁশ গরুর চেঁচানিতে।